আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ এবং সেখানে মুশফিকের যেই রেকর্ড ১০০তম ম্যাচ এবং সেখানে 100 এবং তাইজুলের রেকর্ড, এই সকল রেকর্ডের মাঝে বাংলাদেশের অনেক প্রাপ্তি এবং অপ্রাপ্তিও রয়েছে। সেই সকল বিষয় নিয়েই আলোচনা করব। যদিও বাংলাদেশ এই ম্যাচটাও জয়লাভ করেছে এবং বাংলাদেশ পুরো সিরিজটাই ডমিনেট করে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেও জয়লাভ করেছে। তবে এই ম্যাচে কীরকমের পারফরমেন্স এবং প্রাপ্তি ও অপ্রাপ্তির খাতা নিয়েই আলোচনাটা করা যাক। এই ম্যাচে বাংলাদেশ শুরুতে ব্যাটিং করে এবং প্রথম ম্যাচ যেখানে সিলেটের মাটিতে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম চমৎকার শুরু করেছিলেন, এই ম্যাচে এসে ঢাকায় নিজেদের ঘরের মাঠে সেরকমের একটা শুরু করতে পারেনি। দর্শকরা প্রথম ম্যাচের মতোই আশা করেছিল, কিন্তু দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম সেই শুরুটা করতে পারেনি। দুইজনেই কাটা পড়েন ৩৪ এবং ৩৫ রানে। যথাক্রমে এই দুইজনের ইনিংসটা বাদে বাংলাদেশের পরবর্তী যেই দুইজন ব্যাটসম্যান, মুশফিকুর রহিম নিজের ১০০তম ম্যাচ খেলেছেন এবং লিটন কুমার দাস তার সাথে যেই সঙ্গটা দিয়েছেন, এক কথায় অসাধারণ। কেননা দুইজনের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের যেই সংগ্রহ সেটা ৪৭৬ পর্যন্ত পৌঁছায়। তবে শেষ মুহূর্তে এবাদত হোসেন এবং খালেদের যেই ব্যাটিং, সেই ব্যাটিং এবং মুরাদের যেই ব্যাটিং, টেলেন্ডারদের কাছ থেকে চমৎকার একটা ব্যাটিং অ্যাটলিস্ট বাংলাদেশকে আরও 50 রান শেষ দিকে সংগ্রহ করার পথে নিয়ে গিয়েছিল এই টেস্টেও। এবং এই ম্যাচে সবচেয়ে হাইলাইটস যেই বিষয়টা, মুশফিক নিজের ১০০তম টেস্ট খেললেন এবং সেখানে নিজের যেই 100 ম্যাজিক ফিগার সেটাও কমপ্লিট করলেন এবং এই 100টা মুশফিকের কেরিয়ারের সম্ভবত না, নিশ্চয়ই সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে চমৎকার এবং সবচেয়ে স্মরণীয় একটা 100 হয়েই থাকবে। কেননা তার যেই টেস্ট ক্যাপ সেটা কিন্তু এখন রং হারিয়েছে, কিন্তু মুশফিকের ব্যাট এখনও রং হারায়নি। ১০০তম টেস্টে এসেও মুশফিক নিজের যেই রঙিন কেরিয়ার সেটা কিন্তু আরও একবার প্রদর্শিত করলেন দর্শকদের মাঝে। বাংলাদেশের করা প্রথম ইনিংসে পাহাড় সমান যে ৪৭৬ রান, আয়ারল্যান্ড সেই রান টপকানোর কথা তো দূরে থাক, মাত্র ২৬৫ রান সংগ্রহ করেছে। একটা সময় বাংলাদেশ তাদেরকে ফলো অনে ফেলার মতো সম্ভাবনা জাগে, তবে আয়ারল্যান্ড সেই সম্ভাবনাটা কাটিয়ে ২৬৫ রান সংগ্রহ করে 10 উইকেট হারিয়ে। পরবর্তীতে বাংলাদেশ আবারও ২৯৭ রান যুক্ত করে নিজেদের দ্বিতীয় ইনিংসে এসে। সেখানে মুমিনুল কিন্তু ৮৭ রানের একটা চমৎকার ইনিংস খেলেন এবং তার সেঞ্চুরির যে অপেক্ষাটা সেটা কিন্তু বাংলাদেশ করছিল। বাংলাদেশ সময়টা দিয়েছিল তাকে সেঞ্চুরি করার, কিন্তু মুমিনুল হক সেই কাজটা করতে পারেনি, ব্যর্থ হলেন। পাশাপাশি মুশফিকুর রহিমও কিন্তু দ্বিতীয় ইনিংসে এসেও ৫৩ রানে আউট হননি, তিনি অপরাজিত ছিলেন। বাংলাদেশ কিন্তু চাইলে তাকে সুযোগটা দিতে পারেনি। কেন দেয়নি সেই সুযোগটা, সেটা নিয়েই একটু কথা বলি। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের প্রথম ম্যাচ কিন্তু 4 দিনে শেষ হয়েছিল এবং এই ম্যাচ আয়ারল্যান্ড কিন্তু ৫ম দিন পর্যন্ত টেনে নিয়ে এসেছে। সেক্ষেত্রে কর্টিস ক্যাম্পার তিনি যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছেন বাংলাদেশের বিপক্ষে, ম্যাচটা যে কত গুরুত্বপূর্ণ তার কাছে, সেটা তার যে নট আউট ইনিংস সেই ইনিংসের মাধ্যমেই আমরা স্পষ্ট বুঝতে পারি। এবং আয়ারল্যান্ড যখন এই ৫ম দিন পর্যন্ত টেস্টটাকে টেনে নিয়ে এসেছে, সেখানে মুশফিকুর রহিম ৫৩ রানে দ্বিতীয় ইনিংসে যখন নট আউট ছিলেন, তাকে কেন সেঞ্চুরি করার সুযোগটা দেওয়া হয়নি সেই বিষয়টা কিন্তু স্পষ্ট। কেননা এই ম্যাচ আয়ারল্যান্ড কিন্তু ড্র পর্যন্তও নিয়ে যেতে পারত। সেক্ষেত্রে বাংলাদেশ মুশফিকের একক অর্জনের চেয়ে দেশের অর্জন, দলের অর্জন, সেই বিষয়টার দিকেই বেশি নজর দিয়েছিল। এই জায়গাটায় আমি অন্তত মনে করি মুশফিককে সেই সুযোগটা না দেওয়া দোষের কিছুই না। কেননা বাংলাদেশ কিন্তু মুমিনুলকে অ্যাটলিস্ট সুযোগটা দিয়েছিল। মুমিনুলের ১৩ রান প্রয়োজন ছিল তার ৮৭ রানের যে ইনিংস সেখান থেকে 100 করার, কিন্তু মুমিনুল সেই জায়গায় ব্যর্থ হওয়ায় তখনই কিন্তু বাংলাদেশ ইনিংসটা ঘোষণা করে এবং মুশফিক সেই কারণেই ৫৩ রানে নট আউট থাকে। তবে এই টেস্টে মুশফিকের ১০০তম টেস্ট এবং মুশফিকের দানবীয় যেই দুইটা ইনিংস, সেখানে তাইজুল ইসলামের পারফরমেন্সটা কিন্তু ঢাকা পড়ে গিয়েছে। কেন বলছি তাইজুল ইসলামের পারফরমেন্স মুশফিকের ১০০তম টেস্টের হাইপে চাপা পড়ে গিয়েছে? কেননা তাইজুল ইসলাম সাকিব আল হাসানের ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করা হয়নি। ২৪৬ রানে সাকিব আল হাসানের যেই টেস্ট উইকেট, সেখানে
তার কেরিয়ারটা এখন পর্যন্ত তিনি অবসর নেয়নি, তবে আশা করা যায় সাকিব আল হাসান হয়তোবা বাংলাদেশের টেস্ট জার্সিতে আর খেলতে নাও পারেন। সেই জায়গায় তাইজুল ইসলাম কিন্তু 250 উইকেটের মাইলফলক 250 উইকেট তিনি সংগ্রহ করেছেন। টেস্টে সাকিবকে ছাড়িয়ে তাইজুল ইসলামের যেই 250 উইকেটের মাইলফলক সেটা স্পর্শ করা, সেটা কি কমখানি কথা? যেখানে বাংলাদেশের স্পিনার কিংবা পেস বোলারদের 200 কিংবা 150 উইকেটের মাইলফলকটাই অনেক বড় কিছু। তাইজুল ইসলামকে নিয়ে অনেকেই অনেক কথা বলেন, তিনি ঘরের মাঠেই শুধু পারফরমেন্স করেন। ওভারসিজ কন্ডিশনে তাইজুল ইসলামের বোলিংয়ের ঘূর্ণিটা সেরকমের দেখা যায় না। তবে ঘরের মাঠেই বা কতজন বলার 200 কিংবা 250 উইকেটের মাইল ফলকটা স্পর্শ করতে পেরেছেন, সেই কাজটা তাইজুল ইসলাম নিজে করেছেন। তাইজুল ইসলামের পারফরমেন্স এরকমেরই, সবসময় তিনি পারফরমেন্স করেন, কিন্তু মিডিয়ার যেই টাইম লাইন সেখানে তাইজুল ইসলামকে তেমন একটা দেখা যায় না। তাইজুল ইসলামের 250 উইকেট এবং মুশফিকের 100তম টেস্ট এবং সেখানে 100, এই দুইটাই বাংলাদেশের ক্ষেত্রে প্রাপ্তি। এবং মুশফিকুর রহিম যেখানে তিনি 53 রানে নট আউট ছিলেন দ্বিতীয় ইনিংসে 100তম টেস্টের, সেটা যদি একটু 100 হতো বাংলাদেশের এবং মুশফিকুর রহিমের ক্যারিয়ারটা হয়তোবা আরেকটু রঙিন হতো, এটাও বাংলাদেশের প্রাপ্তি বলা যায় না? নিশ্চয়ই এইটা মুশফিকের অপ্রাপ্তি, বাংলাদেশেরও অপ্রাপ্তিই বটে। তবে অনেক কথাই হচ্ছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের এই টেস্ট নিয়ে, এই টেস্ট সিরিজ নিয়ে, কেননা আয়ারল্যান্ডের মতো দলের সাথে এরকমের দানবীয় পারফরমেন্স করা, ডোমিনেট করা কতটুকু প্রশংসা কুড়াবে বাংলাদেশ দলের জন্য? কেননা বাংলাদেশ সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের সাথে টেস্ট খেলতে গেলে নাকানি চুবানি খায়, এরকমেরই একটা কথা সবসময় ভেসে আসে। তবে সব কিছুর পরেও কোনো প্রতিপক্ষই ছোট নয়, সেক্ষেত্রে আয়ারল্যান্ডের সাথে 2 টেস্ট জয়লাভ করাই বাংলাদেশের টার্গেট ছিল এবং বাংলাদেশ সেই টার্গেটের জায়গায় সফল। এবং বাংলাদেশের যেই 2 জন ওপেনার সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, ভবিষ্যতেও তারা অন্যান্য বড় দলের বিপক্ষে এরকমেরই শুরু করবেন, এরকমেরই পারফরমেন্স বাংলাদেশ করবে, সেটাই অনেকের প্রত্যাশা। এবং এই টেস্ট নিয়ে আপনার কি মতামত? বাংলাদেশ এবং তাইজুল ইসলামের রেকর্ড গড়া, মুশফিকের 100তম টেস্টের রেকর্ড, সব কিছু মিলিয়ে আপনার কি মতামত? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।